আজকের গল্পে আমরা দেখব দুইজন ভাই বোন টাকা চুরি করে $7 মিলিয়ন আর ওই টাকাগুলো চুরি করার পর পুলিশ তাদের পিছনে পড়ে যায়, যার কারণে তারা গা ঢাকা দেওয়ার জন্য একটি বাড়ি খুঁজছিল। আর গ্রামের ভেতরে তারা ফাইনালি একটা বাড়িও পেয়ে যায়। ওই বাড়িটা একটি সিক্রেট রুম ছিল, যে রুমে টাইম ট্রাভেল হতো। তারা দুজন টাইম ট্রাভেল করে এতটা খারাপ ভাবে ফেঁসে যায়, তারপর তাদের সাথে কি হয় সেইটা দেখতেই এই মুভিটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। এই কাহিনীটি শুরু হয় একটি বারকে দেখিয়ে, আর ওই বারেই জসিপ নামের একটি লোক তার বোনের জন্য অপেক্ষা করছে। তার বোনের নাম হচ্ছে সেডনি। আসলে এই দুই ভাই বোন মিলে তারা $7 মিলিয়ন চুরি করেছে, আর পুলিশ তাদের পিছনে রয়েছে। এর কারণে তাদেরকে একটি গা ঢাকা দেওয়ার মতো একটি জায়গা দরকার। সেডনি এই টাকাগুলো চুরি করেছে কারণ তার অনেক ঋণ ছিল, আর তার সাথে তার একটা বেটি রয়েছে, আর সে তাকে একটা ভালো লাইফ উপহার দিতে চায়। যেহেতু পুলিশ তাদেরকে গোটায় খুঁজে বেড়াচ্ছে, তাই তারা কিছুদিনের জন্য গা ঢাকা দেওয়ার মতো জায়গা খুঁজছিল। জসিপের কাছে লুকানোর জন্য একটা প্ল্যান ছিল। জসিপ বলে, আমি কিছুদিন আগে একটি মহিলার সাথে দেখা করেছিলাম, তার কাছে লুকানোর জন্য একটা ভালো ঘর রয়েছে, যেই ঘরটা পাশের গ্রামে, আর ওখানে আমাদেরকে পুলিশ কখনোই খুঁজতে আসবে না। আর ওই বাড়িটা অনেক বছর ধরে খালি পড়ে রয়েছে, ওখানে আমরা কিছুদিনের জন্য লুকিয়ে থাকতে পারি। যখন সবকিছু শান্ত হয়ে যাবে, আমরাও আমাদের পুরনো জীবনে ফেরত চলে যাব। আর সাথে আমরা যে পয়সাগুলো চুরি করেছি ওই টাকা দিয়ে আমাদের লাইফ আমরা রমরমা করে কাটিয়ে দেব। তারা দুজন এইসব ব্যাপারে কথা বলছিল, তখনই পুলিশের সাইরেন বাজতে শুরু করে। এরপর তারা ওই বারের দোকান থেকে বেরিয়ে আসে এবং তারা পাশের জঙ্গলে চলে যায়। আর জঙ্গলের ভেতরে তারা জামা কাপড় চেঞ্জ করে। তাদের হাতে একটি একটি করে বন্দুক ছিল। এরপর তারা ক্ষেতের ধারে ধারে ওই বাড়িটির উদ্দেশ্যে যেতে থাকে। যখন তারা বাড়ির কাছাকাছি চলে যায়, তখন তারা দেখতে পায় তিনজন ছেলে গাড়িতে বসে আড্ডা দিচ্ছে। সেডনি তার বন্দুক নিয়ে তাদেরকে এখান থেকে যেতে বলে। ওই ছেলেগুলো সেডনিকে দেখে ভয় পাচ্ছিল না, কারণ সে একটা মেয়ে মানুষ ছিল। কিন্তু যখন জোসেফ তার বন্দুক দিয়ে তাদের গাড়ির উপরে ফায়ার করে, তখন না ওই ছেলেগুলো ওখান থেকে চলে যায়। এরপর জোসেফ সেডনিকে বলে, আমাদেরকে জলদি ঘরের ভেতরে যেতে হবে, কারণ পুলিশ এখানেও আসতে পারে হয়তো। ওই বাড়িটি অনেকটাই পুরনো ছিল, দেখে মনে হচ্ছিল অনেক বছর ধরে কেউ এই বাড়িতে পা রাখেনি। জিনিসপত্রগুলো কিরকম এলোমেলো ছিল এবং সাথে মেঝেতে অনেকগুলো ধুলো ছিল। এবার আমি আপনাদেরকে আর একটা কথা বলছি, মন দিয়ে শুনুন। যে মহিলাটি জসিপকে এই ঘরটা ভাড়া দিয়েছে, সে জসিপকে এই বাড়ির একটি রাজ বলে দিয়েছিল। ওই রাজটি হলো এই বাড়িটাতে টাইম ট্রাভেল হতো। তার মানে এই বাড়িতে আপনি যে কোনো টাইমে যেতে পারেন, যেমন কি কিছু বছর আগে, কিছু বছর পরে আপনি যেতে পারেন। শুধু এটাই নয়, এই বাড়িতে থেকে আপনি আরো একটি দুনিয়ায় যেতে পারেন। জসিপ প্রথমে ভেবেছিল যদি তারা এই বাড়িতে কিছুদিন কাটায়, তাহলে টাইম ট্রাভেল করে তারা কিছুদিন আগে যেতে পারে, আর তারা যে পয়সাগুলো চুরি করেছিল এগুলো হয়তো বা সবাই ভুলে যেতে পারে। ওই মহিলাটি জসিপকে আরো একটা কথা বলেছিল, ঘরে দুটো পুরনো ঘড়ি ছিল, যেগুলোর টাইমার সেম ভাবে সেট করলে বেসমেন্টের দরজা খুলে যায়। জসিপ যখন ওই ঘড়িটাকে সেট করছিল, তখন পুলিশের সাইরেন বাজতে শুরু করে। সেডনি বলে, চলো আমরা কোথাও লুকিয়ে পড়ি। তখন জসিপ বলে, না, আমাদেরকে তাড়াতাড়ি বেসমেন্টের দরজা খুলতে হবে, কারণ ওখানে গেলে আমরা টাইম ট্রাভেল করতে পারবো। আর ওই বেসমেন্টের দরজাটা বন্ধ রয়েছে, আর ওই দরজাটা খুলবে শুধু এই ঘড়িটির কম্বিনেশন দিয়ে। তার কিছুক্ষণ পর তারা কম্বিনেশন ঠিক করে ওই দরজাটি খুলে বেসমেন্টের রুমে চলে যায়। এরপর তারা বুঝতে পারে ওপরে পুলিশ এসেছে এবং ঘরের তল্লাশি নিচ্ছে। আর তখন জসিপ তার পুরনো ডায়েরি খুলে এবং সেডনিকে বলে টেলিফোন বের করে ওখানে একটি সিক্রেট নাম্বার ডায়াল করতে। এরপর সেডনি কলটা লাগিয়ে 3 সিক্রেট ওয়ার্ড বলে, যে ওয়ার্ডটা হলো কোড ওয়ার্ড। আর ওই কোড ওয়ার্ডটি বলার পর চারিদিকে অন্ধকার হয়ে যায়, আর 10 মিনিট পর সবকিছু শান্ত হয়ে যায়। যখন তারা বেসমেন্টের রুম থেকে বাইরে বেরিয়ে আসে, তখন তারা দেখে ঘরের রুমগুলো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। দেখে মনে হচ্ছিল এই রুমগুলো অনেক লাক্সারিয়াস, মনে হবে এই বাড়িতে হয়তো বা কোনো লোক থাকে। বাট এইসব কিছুর এই জন্য হয়েছে কারণ তারা টাইম ট্রাভেল করেছে। তারা টাইম ট্রাভেল করে অনেক বছর আগে চলে গিয়েছে, যখন এই বাড়িটা নতুন নতুন তৈরি হয়েছিল। এরপর জসিপ ওই বাড়ির দেওয়াল ঘড়িটাকে অটোমেটিকলি চালিয়ে দেয়। সেডনি এটা দেখে বিশ্বাসই করতে পারছিল না যে তারা ফাইনালি টাইম ট্রাভেল করেছে। কিন্তু তারা একটা জিনিস জানতো না, যে মেয়েটা তাদেরকে এখানে পাঠিয়েছে সেই এই বাড়িতে নেই। তার মানে তার পেছনে কোনো
বিশাল বড় একটা রহস্য রয়েছে। এরপর জোসেফ তাকে বলে এই জায়গাটা হলো আমাদের লুকানোর জন্য সব থেকে সুরক্ষিত জায়গা। এখানে আমাদেরকে 14 দিনের জন্য থাকতে হবে, মানে 2 সপ্তাহ থাকতে হবে। আর তারপর আমরা আমাদের নিজের টাইম লুপে ফেরত যাব, যেখানে সবকিছু শান্ত থাকবে। তারা দুজন এটা দেখে খুশি হচ্ছিল, কারণ এখানে তাদেরকে খুঁজতে কেউ আসবে না। প্লাস এখানে থাকার জন্য কিচেনে অনেকগুলো খাবারে ভর্তি ছিল, আর টিভিতে অনেকগুলো মুভি এবং রেকর্ডার ছিল, যে দিয়ে তারা টাইম পাস করতে পারে। প্রথম দিন তারা শুধু আরাম করে, তারপরের দিন জোসেফ শুধু বাড়ির একটু দূরে ঘুরতে যায়, কারণ জোসেফ জানতো এই বাড়িতে থাকতে গেলে এর একটা লিমিট রয়েছে, আর সেটা জোসেফ ভালো করে জানতো। রাতের বেলা তারা খাবার বানায় এবং তারপরের দিন তারা তাদের টাকাগুলোকে গুনতে থাকে। টাকাগুলোর হিসাব বিসাব করে তারা টাইম পাস করতে থাকে। আর এইরকম করতে করতেই 2 সপ্তাহ মানে 14 দিন কেটে যায়। তারা দুজনেই খুশি ছিল, কারণ তারা ফাইনালি এখান থেকে যেতে পারবে। আর ওই দিনে তারা অনেকটা এক্সাইটেড ছিল। তারা দুজনেই বাড়িটাকে সাফ করে, এরপর জোসেফ বাড়িতে থাকা যতগুলো ময়লা ছিল সেগুলোকে সে জ্বালিয়ে দেয়। যেমন প্রথমবার তারা বেসমেন্টে গিয়ে টাইম লাইনটাকে চেঞ্জ করে তারা এখানে এসেছে, তাই তারা আবার বেসমেন্টে যায় টাইম লাইনটাকে চেঞ্জ করার জন্য। তখন তারা ওখানে গিয়ে অবাক হয়ে যায়, কারণ বেসমেন্টের দরজাটা বন্ধ ছিল। কি একটা অবস্থা দেখেন, দরজাটায় শুধু লেখা ছিল তোমরা যদি পুরোনো টাইম লাইনে ফেরত যেতে চাও তাহলে তাড়াতাড়ি মিল রুমে চলে যাও। এটা দেখে সেডনি অনেকটা রেগে যায়। সে ওই দরজাতে লাথি মারে আর তাড়াতাড়ি মিল রুমের দিকে চলে যায়। জসিবও তার পিছন পিছন যায় তাকে শান্ত করার জন্য। যখন তারা মিলের ভিতরে চলে যায়, ওখানে অনেক অন্ধকার ছিল। টর্চ নিয়ে তারা জিনিসগুলো দেখছিল, তখন তারা ওখানে একটি লাশ দেখতে পায়। আর ওই লাশটির অবস্থা এতটাই খারাপ ছিল, তারা দেখেই নিজেদের চোখ বন্ধ করে ফেলে। আর ওই লাশটার পাশে একটি বোর্ড ছিল, বোর্ডে লেখা ছিল তোমরা দুজন এই টাইম লাইনে ফেসে গিয়েছো, তোমরা যদি এই টাইম লাইন থেকে বাইরে বেরোতে চাও তাহলে নিচে সাইন করো। সেডনি এটা দেখে ভয় পেয়ে যায়। সে ডকুমেন্টে সাইন করবে না, সে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু দৌড়ে আর পালিয়ে যাবে কোথায়? যেমনটা আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম, এই বাড়ির বাইরে যাওয়ার একটা লিমিট রয়েছে, যেটা শুধু জেফারি জানতো। আর ওই বাড়ির লিমিটটা সেডনি যখন পার করে ফেলে তখন সে রক্ত বমি করতে থাকে, আর সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর তার যখন চোখ খুলে তখন জোসেফ তাকে বাড়িতে এনেছিল। আর এটা দেখে তারা দুজনে বুঝতে পারে এই বাড়ি থেকে তারা কখনোই যেতে পারবে না। সেডনি আরো একটা কথা জানতে পারে, যে কথাটা শুনে সে আরো রেগে যায়। মিল রুমে তারা যে লাশটিকে দেখেছে, ওই লাশটি হলো ওই মেয়েটির, যে মেয়েটি তাদেরকে এই বাড়িতে পাঠিয়েছে। আর এই বাড়িটা হলো তারই। এটা শুনে তারা দুজনেই বুঝতে পারে এখান থেকে বেঁচে ফেরানোর আর কোনো রাস্তা নেই। এরপর জোসেফ ডকুমেন্টে সাইন করে দেয়। জোসেফ যখনই তার নাম লিখে তখন তাদের সামনে একটি টেপ রেকর্ডার আসে। ওই টেপ রেকর্ডারে যখনই জোসেফ হ্যালো বলে ডাকে আর 1 মিনিট পর বক্স থেকে বের করে, তখন ওই বক্সের ভেতর থেকে তারা একটি লোকের ভয়েস শুনতে পায়। ওই ভয়েসে লোকটি তাদেরকে বলে তোমরা যদি এই টাইম লুপ থেকে নিজেদের টাইম লাইনে ফেরত যেতে চাও তাহলে তোমাদেরকে একজন মানুষকে খুন করতে হবে। আর ওই মানুষটি তোমাদের সামনে কখন আসবে এটার বিষয়ে আমি কিছু জানি না, হয়তোবা 1 মাস পর, 1 বছর পর, আর না হলে 12 বছর পরেও আসতে পারে। কিন্তু তোমাদেরকে ওই মানুষটাকে খুন করতে হবে, তারপরেই তোমরা এই টাইম লুপ থেকে ফেরত যেতে পারবে। তারা দুজন ওই মানুষটার ব্যাপারে আরো ডিটেল জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু ওই ভয়েসে তাদেরকে কিছু বলা হয় না, শুধু তাদেরকে সতর্ক থাকার জন্য বলা হয়। আর তাদেরকে বলা হয় যদি ওই মানুষটাকে মেরে ফেলতে পারো তবেই তোমরা নিজেদের টাইম লাইনে, মানে নিজেদের দুনিয়াতে ফেরত যেতে পারবে, আর না হলে ওই মানুষটা তোমাদেরকেই মেরে ফেলবে। এরপর তারা দুজন প্ল্যান বানাতে থাকে। তারা আশেপাশেই অনেকগুলো হাতিয়ার রাখতে থাকে, কারণ তারাও জানে না যে কখন ওই মানুষটা তাদের উপরে অ্যাটাক করবে, যার কারণে তারা আগে থেকেই নিজেদের সুরক্ষার জন্য হাতিয়ার রাখছে। যদিও বা তারা দুজন এই দুনিয়া থেকে বাইরে যেতে পারতো না, বাট একটা সুবিধা ছিল, কারণ প্রতিবার খাবার তাদেরকে নতুন নতুন দেওয়া হতো। তারা যেহেতু টাইম লুপে ছিল, তার কারণে ফ্রিজে যতবার তারা বন্ধ করে ওপেন করতো ততবারই খাবার থাকতো। তাদের এরকম করতে করতে 1 মাস কেটে যায়, 2 মাসও কেটে যায়, কিন্তু ওই মানুষটার দেখা এখনো পর্যন্ত মিলে না। আর এরপর 4 মাস পর সেডি যখন বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল, তখন ওই অদ্ভুত লোকটি চলে আসে। সে দূরবীন দিয়ে সেডনিকে দেখছিল। এরপরেই সে তার বন্দুক দিয়ে সেডনিকে শুট করত, কিন্তু জোসেফ দূরে থেকে এইসব কিছু লক্ষ্য করে দেখে আর সেডনিকে তাড়াতাড়ি ওখান থেকে ঘরে ঢুকতে বলে। এরপর সেডনিও বাড়িতে ঢুকে পড়ে,
কিন্তু তবুও তাদের উপরে ওই অদ্ভুত লোকটি ফায়ার করছিল। আর ওই ফায়ারের কারণেই জেসিবের পায়ে একটু আঘাত লাগে আর তাকে ধরে ওই অদ্ভুত লোকটি নিয়ে যায় মিল রুমে। যদিও বা ওই লোকটি কোনো কথা বলছিল না, শুধু ডায়েরিতে লিখেই জসিবের সাথে কথা বলছিল। এর কিছুক্ষণ পর ওই অদ্ভুত লোকটি জেসিবকে ওখানে বেঁধে রেখে চলে যায় সেডনিকে খোঁজ করতে। এই টাইম সেডনি ঘরে ছিল, তার হাতে একটা বন্দুক ছিল। সেডনি তার হাত দিয়েই ফাইট করতে থাকে তার সাথে, মানে ওই অদ্ভুত লোকের সাথে। যদিও বা ওই লোকটা মাস্ক পরেছিল, সেডনি তাকে নিচে ফেলে দেয় এবং তার মাস্ক যখন সে খুলে দেখে সে অবাক হয়ে যায়, কারণ মুখোশ পরে তার মেয়ে তাকে মারতে চাইছিল। আর ওই টাইমেই জসিব ওখানে চলে আসে, আর তখন সেডনির বেটি তার চেহারাটা ঢেকে দিয়েছিল। জেসিবও ওই অদ্ভুত লোকটাকে মারতে চাইছিল, বাট সে যখন তার গুলিটা চালায় তখন সেডনি তার মেয়েকে বাঁচানোর জন্য সে নিজেই ওই গুলিতে আঘাত পায়। সেডনি ওখানেই মারা যায়। আর এই সুযোগ পেয়ে সেডনির মেয়ে ওখান থেকে পালিয়ে যায়। এরপর জসিব আবারও টাইম লাইনে যায় এবং আর সেই গডের কাছে প্রার্থনা করে যে তাকে একটা সুযোগ দিতে, এবং গডও তাকে একটা সুযোগ দেয় এবং তাকে আবারও টাইম লাইনে ফেরত দেয়। যখন সে টাকাগুলোকে চুরি করেছিল ওই টাইমে সে ফেরত যায়। আর ওইবারে সে জসিবও তার পুরনো টাইম লাইনে গিয়ে তার পুরনো রূপকে মেরে ফেলে, আবারও তার বোনকে নিয়ে সে ওই ঘরে চলে আসে। কিন্তু এইবারেও সে ভুল করে তার বোনকে মেরে দেয়। আর এরকমটা শুধু একবার নয়, দুবারও নয়, কমসে কম অনেকবার ঘটতে থাকে। মানে আপনি কখনো টাইম লাইনকে চেঞ্জ করতে পারবেন না, যেটা ঘটে গিয়েছে ওটাই ঘটবে। আর এইসব কিছুর জানিয়ে মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, লাস্টে শুধু একটা কথাই বলবো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।